প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমি আনোয়ার সাদি, আপনারা দেখছেন নিউজ 24। আপনারা জানেন যে এরই মধ্যে শিল্পমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে হাজারীবাগ থেকে যদি 31শে ডিসেম্বরের মধ্যে ট্যানারির কারখানা সরিয়ে নেওয়া না হয়, তাহলে 1 জানুয়ারি থেকে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। খুবই কড়া এবং কঠোর হুঁশিয়ারি নিশ্চয়ই। এবং এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন স্থপতি মোবাশির হোসেন, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। তারপর ওনার পাশেই রয়েছেন ইঞ্জিনিয়ার এম আবু তাহের, তিনি চেয়ারম্যান ফরচুনা গ্রুপ এবং তিনি BFLL FEA ফিনিশড লেদার এবং ফুডওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তিনি সাবেক সভাপতি। আর সঙ্গে রয়েছেন মিজানুর রহমান, তিনি ট্রেজারার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ট্যানারি কারখানা হাজারীবাগ থেকে সরিয়ে সাভারে নেওয়া নিয়ে বেশ অনেক আলোচনা হচ্ছে। এর আগেও বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমরা গত ঈদেও, এর আগের ঈদে আমরা দেখেছি যে চামড়া ঢুকতে দেওয়া হয়নি। সরকার পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত আদালতের তরফ থেকে আসার পরে সরকার বেশ কড়াকড়ি অবস্থানে গেছে। কি ঘটেছিল, কখন থেকে শুরু হলো এই ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া, সে বিষয়টি জানার জন্য আমরা একটু বার্তাকক্ষে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিয়া কণা। নাজিয়া কণা, আপনাকে একটু অনুরোধ করব যে আপনি পুরো প্রক্রিয়াটি কবে কখন কি হলো, স্থানান্তর বিষয়ে কবে সিদ্ধান্ত, কবে মামলা, এইসব বিষয়গুলো আমাদেরকে একটু জানান। আপনি যেমনটি জানেন যে পরিবেশ দূষণের অভিযোগ দিয়ে কিন্তু 2001 সালে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে হাজারীবাগের যে ট্যানারিগুলো আছে সেই ট্যানারিগুলোকে সরিয়ে সেগুলোকে সাভার বিসিক শিল্পনগরীতে নেওয়ার জন্য নির্দেশ দেয় হাইকোর্ট। এবং সেই হাইকোর্টের সেই যে রায় যখন মানা না হয়, তখন পরবর্তীতে 2009 সালে আরেকটি রায়ের মাধ্যমে হাইকোর্ট বলে যে 2010 সালে 24 এপ্রিলের মধ্যে ট্যানারিগুলোকে কিন্তু সরিয়ে বিসিক শিল্পনগরীতে নেওয়ার কথা বলা হয়। এবং 2011 সালে 30 এপ্রিলের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এবং কিন্তু হাইকোর্টের রায় অমান্য করেও ট্যানারিগুলো সাভার থেকে আসলে বিসিক শিল্পনগরীতে স্থানান্তর করা হয় না। এবং এর পরিপ্রেক্ষিতে 2016 সালের জুন নাগাদ সরকার পরিবেশ দূষণের অভিযোগের ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা করে কিন্তু ট্যানারি মালিকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। কিন্তু ট্যানারি মালিকদের আবেদনের প্রেক্ষিতে সেই ক্ষতিপূরণ কমিয়ে পরবর্তীতে 10,000 টাকায় নামিয়ে আনা হয়। এই মধ্য দিয়ে যখন চলছে, তখন এই কোরবানির ঈদেও কিন্তু বলা হচ্ছিল যে চামড়াগুলোকে আসলে সাভারে নেয়ার কথা বলা হয়েছিল শিল্পমন্ত্রীর পক্ষ থেকে। কিন্তু ট্যানারি মালিকদের আবেদনের প্রেক্ষিতে সেই চামড়াগুলো পরবর্তীতে আবার হাজারীবাগে ঢোকা হয়। কিন্তু গত রবিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঘোষণা দিয়েছেন যে 30 ডিসেম্বরের মধ্যে হাজারীবাগ থেকে সবগুলো কারখানা সাভার বিসিক শিল্পনগরীতে নিতে হবে। যারা না নেবেন তাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই ছিল এখন পর্যন্ত ট্যানারিগুলো হস্তান্তরে সরকার বিভিন্ন পদক্ষেপ। এবং ট্যানারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে তাদের প্রায় 10 থেকে 12টি কারখানা তারা বিসিক শিল্পনগরীতে হস্তান্তর করেছেন এবং আরও বাকি কারখানাগুলো হস্তান্তরের কাজ চলছে। তারা বলছেন যে তারা হয়তো 30 ডিসেম্বরের মধ্যে সবগুলো কারখানা সেখানে নিয়ে যেতে সক্ষম হবেন। তবে তারা বলছেন যে ইটিপির কাজ এখনও কিছুটা বাকি রয়েছে এবং সেখানে নেয়ার আসলে পুরো সক্ষমতা এখনও তৈরি হয়নি সেখানে। এই ছিল আসলে সেখানকার ট্যানারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে অনেক তথ্য পাওয়া গেল। আসলে সাভারে ওখানে বিসিক শিল্পনগরীর অবস্থা কি, সে বিষয়ে জানার জন্য আমরা সাভারে যোগাযোগ করছি। আমাদের সহকর্মী নাজমুল হুদা সেখানে আছেন। নাজমুল হুদা, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনি আমাকে জানাবেন কি যে ওখানে কি পরিমাণ কারখানা হাজারীবাগ থেকে স্থানান্তর হয়েছে এবং ওখানকার পরিস্থিতি আসলে কি। আমরা জানি যে কয়েকদিন আগে সেখানে বিসিকের চেয়ারম্যান পরিদর্শন করেছেন। আপনার কাছ থেকে বাকি তথ্যগুলো শুনি, বলুন। জি নাজমুল হুদা, বলুন। আপনার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তিনি এসেছিলেন, তিনি বিভিন্ন ট্যানারিগুলো পরিদর্শন করেছেন এবং কত পার্সেন্ট কাজ হয়েছে ট্যানারি শিল্পের সেগুলো ঘুরে ঘুরে দেখে গিয়েছেন। এবং এখানে যারা শিল্প ট্যানারির যারা মালিক ছিল, সংবাদকর্মী ছিল, তাদের সাথে এক প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন যে
30শে ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে হস্তান্তর করা হবে। যদি 30শে ডিসেম্বরের মধ্যে যদি হস্তান্তর না হয়, তাহলে 1 জানুয়ারি থেকে তারা সমস্ত গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিবে বলে তথ্যটা আমরা জানি এবং এই তথ্যটা আমরা বারবারই বলছি, কিন্তু আপনার কাছে যেটি আমি জানতে চাই যে ওখানকার বিসিক শিল্পনগরীর অবস্থা কি, প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে বলে আপনার কাছে তথ্য আছে? হ্যাঁ, এইখানে ধরুন জমির পরিমাণ যেটা করা হচ্ছে প্রায় 200 একর জমি। এরই মধ্যে আপনার সিটিপির যে কাজ প্রায় 17 একর জমির মধ্যে। আর এখানে যে প্লটগুলি দেওয়া হয়েছে চামড়া শিল্পনগরী, যাদেরকে প্লট দেওয়া হয়েছে 5টি, এর মধ্যে 155টি কাজ শুরু করেছে। এর মধ্যে প্রায় 30টি কারখানা অলরেডি তারা কাজে উৎপাদনে চলে গেছে। বাকিগুলি ভবন নির্মাণ করা হচ্ছে, বাকিগুলি তারা কাজ করছেন। এবং তারা বলছে যে যারা এখানে মালিক রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা একটাই অভিযোগ যে আমাদেরকে মালিকদেরকে এইখানে এই চামড়া শিল্পনগরী আসতে যে বিলম্বটা হয়েছে, সেটা হচ্ছে তাদেরকে জমি এখন পর্যন্ত বুঝে দেওয়া হয়নি। এবং এখানে যে জমিটা দেওয়া হচ্ছে, প্লট দিয়েছেন, কিন্তু সেই জমিটা কিন্তু তাকে এখনো বুঝে দেওয়া হয়নি, যার ফলেই তারা এখানে যে লোন নিয়ে বা ওই ধরনের কোনো কাজ তারা করতে পারেননি। এই যে আলোচনা আপনি করলেন এবং যে অভিযোগ আপনার কাছে করা হয়েছে, এটি কতজন মালিকের, একজন দুজন না বেশি, স্পেসিফিক একটু বলবেন? না না, এই সবগুলো মালিকই একই অভিযোগ, মানে প্রত্যেকে। আমি এখান থেকে 7 থেকে 8 জন মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, আর তারা বলেছে, তারা প্রত্যেকেই বলেছে যে আমাদের যে বিলম্বটা হয়েছে, যে এইখানে আমাদের যে জমিটা দেওয়া হয়েছে, জমি কিন্তু আমরা মালিকানা এখনো বুঝে পাইনি। আমাদেরকে বিদ্যুৎ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যে পরিমাণ গ্যাসটা আমাদের প্রয়োজন, সে পরিমাণ গ্যাসও তাদেরকে দেওয়া হয়নি। এবং এখানে যে পরিমাণ তাদের বিদ্যুৎ প্রয়োজন, সেই বিদ্যুৎও কিন্তু সেই পরিমাণ তারা পায়নি। তো যার ফলেই তারা বলছে যে এই যে সমস্যাগুলি হচ্ছে, আমরা ধরেন যে এইখানে যে হাজারীবাগ থেকে যে এইখানে আসবো, পরিবেশ বান্ধব একটি ট্যানারিতে যে আমরা এখানে হস্তান্তর হয়ে আমরা আসছি বা একটা কাজ করবো, এখানে কাজ করতে এসে যেটা প্রবলেম করেছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তাদের যে অবস্থান, যে তারা আমার মনে হয় নাজমুল, আপনার কাছ থেকে আমার মনে হয় আমরা অনেক তথ্য পেলাম। আপনাকে আমরা বিদায় দিই, আপনার কাছ থেকেও আমরা বিদায় নিই, আমরা আলোচনায় আসতে পারি। শুরুতেই আমি যেতে চাই বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি এর কোষাধ্যক্ষ ট্রেজারার জনাব মিজানুর রহমান, আপনার কাছে যাব। এই যে মন্ত্রী যে ঘোষণা দিলেন, দুভাবে নেওয়া যায়, আপনারা কিভাবে নিচ্ছেন? যেটা কড়াকড়ি হুঁশিয়ারি যে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে ট্যানারি কেউ হস্তান্তর না করলে বিদ্যুৎ গ্যাস কেটে দিবে, সুতরাং এর আগেই চলে যেতে হবে, নাকি যে আরেকটু সময় পাওয়া গেল থাকার, আপনারা কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আসলে আলটিমেটাম মানে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, ফাইন, বাট আসলে আলটিমেটাম দিয়ে একটা ভারী ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিটা প্রথমে দেখতে হবে, এটা কিন্তু ক্ষুদ্র ইন্ডাস্ট্রি না, এটা একটা ভারী ইন্ডাস্ট্রি। আলটিমেটাম দিয়ে ভারী ইন্ডাস্ট্রিকে রাতারাতি মানে স্থানান্তর করা, ইটস ভেরি ডিফিকাল্ট আই থিঙ্ক। না, কিন্তু মাঝখানে অনেকগুলো আলটিমেটাম দেওয়া হয়েছে, তাহলে বিষয়টি আর রাতারাতি থাকছে না। তাহলে একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আমরা যেমন 2015 সালের জানুয়ারিতে আমাদের সবগুলি ট্যানারির আমরা যে প্ল্যানটা আমরা রাজুক থেকে পেয়েছি বা বেসিক থেকে পেয়ে আমরা কাজটা শুরু করেছি। আপনারা জানেন যে একটা সাধারণ বিল্ডিং করতে, আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি বলবেন, সাধারণ একটা বিল্ডিং করতেও 2 বছর সময় লাগে। আর আমাদের এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে ভারী মেশিনারিজ থাকবে এবং এখানে আমাদের মানে অনেক ভারীভাবে ফাউন্ডেশনটাও করতে হবে, ফাউন্ডেশন করে তার উপরে বিল্ডিং করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কতটুকু সময় দিবেন আপনারা, এটা একটা। দ্বিতীয়ত আমাদের এখানে ফাইন্যান্সিং প্রবলেম আছে। আর একটু আগে আপনাদের সাংবাদিক সাহেব যেটা বললেন যে ওই যে জমি হস্তান্তরের যে ব্যাপারটা আছে, এটাও কিন্তু আমাদের একটা সমস্যা। তারপরে সিটিপি এখন যে পর্যায়ে আছে, ওই পর্যায়ে ধরেন সম্পূর্ণ প্রস্তুত না, কিছুটা প্রস্তুত আমরা স্বীকার করতেছি, কিছুটা প্রস্তুত হয়তো বা আমাদের 30, 40টা 50টা ট্যানারি বর্জ্য ওনারা নেওয়ার মতো ক্যাপাসিটি হয়েছে। বাট এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সিটিপি কিন্তু পূর্ণাঙ্গ একটা মানে ইউনিট। এখানে কুরুম রিকভারি প্ল্যান্ট বলে একটা কথা আছে, ওইটা কমপ্লিট না। দেন এখানে ডাম্পিং ইয়ার্ড বলে একটা জিনিস আছে, ওইটা কমপ্লিট না। প্রথমে যে আমার সলিড ওয়েস্টটা আসবে, আইসে আমি যেখানে মানে এখানে ডাম্পিং করব, এটা এখন জাস্ট একটা খোলা জায়গার ভিতরে ওনারা একটা গর্ত করে দিয়েছে, আমাদেরকে বলছে এখানে ফেলেন, আমরা এখানে ডাম্পিং করতেছি। বাট দিস ইজ নট দ্য সিস্টেম। এটা কিন্তু আমাদের সিটিপির ইউনিটির ভিতরে ছিল না। এখন অলরেডি কিন্তু সাভার এলাকা বা হেমায়তপুরে বাসীরা যে সিস্টেমটা ওখানে তৈরি করেছে, আপনি বলছেন যে তাৎক্ষণিক, এটি কি হাজারীবাগের চেয়ে ভালো না খারাপ?
হাজারীবাগে তো ধরেন আমরা এখানে যেটা করতাম যে আমাদের এখানে নির্দিষ্ট একটা জায়গা ছিল, ওইখান থেকে এটা ক্যারি করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। মানে এখানে ফেলারই জায়গা ছিল না। এখানে ফেলার জায়গা ছিল, বাট ওরকম পরিমাণে ছিল না। বাট এখন যেখানে করা হয়েছে এটা কিন্তু সাময়িক এবং এটা কিন্তু স্বল্প, 4-5টা ট্যানারি বর্জ্য গেলেই কিন্তু এটা ডাম্পিং ইয়ারটা ভরে যাবে। এবং এটাকে তারা বলতেছে ওনারা হেমায়তপুরে আবার আরেক জায়গায় যেখানে ডাম্পিং স্টেশন আছে ওইখানে নিয়ে যাবে, যেটা ঢাকা শহরের বর্জ্য যেখানে নিয়ে ফেলা হয় ওখানে নিয়ে যাবে। বাট এইখান থেকে নেওয়ার সময় যে দুর্গন্ধটা অলরেডি হেমায়তপুরবাসীরা কমপ্লেন শুরু করে দিয়েছে, ওই এলাকার লোকজন কমপ্লেন শুরু করে দিয়েছে যে তাদের এখানে মানে সম্পূর্ণ সিইটিপিটা কমপ্লিট না হলে আমরা যেন কাজ না করি, এবং অলরেডি কিছু বিদ্রোহ তাদের ভিতরে রোষ তৈরি হইতেছে। সুতরাং আপনারা মানে টোটাল জিনিসটা কমপ্লিট করাটা সরকারের জন্য দ্রুত যেমন দরকার, আমরা ঠিক আছে, আমরা 31শে ডিসেম্বরের মধ্যে যাব এবং আমরা যতটুকু সিইটিপি প্রস্তুত আছে ইনশাআল্লাহ 31শে ডিসেম্বরের ভিতরে আমরা অতটুকু বর্জ্য দেওয়ার মতো ট্যানারি আমাদের ওখানে প্রোডাকশন স্টার্ট করতে পারবে, এটা আমরা আশাবাদী। যে আমি একটু ইঞ্জিনিয়ার এম আবু তাহের আপনার কাছে আসছি। আপনি এই এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন, আপনি ফরচুনার গ্রুপের চেয়ারম্যান। আমরা জানি যে কিছু কিছু কারখানা ওখানে চলে গেছে, তাহলে যারা গেছে তারা নিশ্চয়ই সব প্রস্তুতি নিয়েই গেছে। যারা শুরু করেছে, ধন্যবাদ আনোয়ার, যারা শুরু করেছে তারা ওয়েট ব্লু করছে, টোটাল ফিনিশ করার মতো মানে ক্যাপাসিটি এখনো ওখানে নিয়ে যেতে পারেনি। তার কারণ হচ্ছে এখনো গ্যাস কানেকশন লাগেনি, পাওয়ার লেগেছে। গ্যাস ছাড়া কিন্তু চামড়া ক্রাস্ট অ্যান্ড ফিনিশ করা যাবে না। সো ওই একটা ল্যাগিং রয়ে গেছে। আর সেন্ট্রাল ইটিবির যেটা মানে কমপ্লিটের কথা বলা হচ্ছে, সেখানেও কিছুটা ইনকমপ্লিট আছে, কিন্তু ওয়েট ব্লু করার জন্যে তারা মোটামুটি মানে প্রস্তুত। কিন্তু এর মাঝেও অনেক সময় মানে ব্যাপার হচ্ছে কাজ শুরু না করলে তো প্রবলেম বোঝা যাবে না। যেমন কাজ আমরা শুরু করেছি, মানে পানি যদি সবসময় মানে উপর থেকে আসলে নিচের দিকে যেতে হবে, তারা সিটিভিতে নিতে হবে। যদি পাম্প করে তারা পানি না নেয় তাহলে ব্যাপার হচ্ছে দেখা যাবে আমাদের ট্যানারির ভিতরে ঢুকে যাবে। একদিন আমি মানে ফ্লুইড ছাড়ছি, উল্টো আমার ফ্যাক্টরির ভেতরে পানি ঢুকে গেছে। কাজেই এই সমস্যাগুলি ইনিশিয়াল থাকবে, বাট উই হ্যাভ টু ফেস ইট। ফেস করেই আমাদের যেতে হবে। আর এন্টায়ার ইতিহাস তো আপনাদের সবার জানা আছে, তাই না? আমি মাননীয় শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই জন্যেই যে উনার উদ্যোগে 14 সালের মানে সামটাইম ইন জুন এই কাজটা শুরু হয়েছে। সেই সঙ্গে না শুরু হয়েছে মানে সাভারে সিইটিভির কাজ শুরু হয়েছে। এর আগে কিন্তু বহুদিন ধরে মানে এই মামলা সেই মামলাতে ঝুলতেছিল। কাজে এখানে শিল্পমন্ত্রী সাহেবের যথেষ্ট প্রচেষ্টা আছে। সেই সঙ্গে আমাদের স্থানীয় এমপি ব্যারিস্টার ফজলুল তাপস, উনি তো আমাদেরকে মানে গার্জিয়ান হিসাবে, যেহেতু হাজারীবাগ থেকে ট্যানারি গেলে ওনার জন্য জায়গাটা পরিষ্কার হবে, তো উনিও ইনডাইরেক্টলি আমাদেরকে পুশ করেছে এবং সবসময় আমাদের কথাগুলি শুনেছেন। তো যখন শুরু হলো সেন্ট্রাল ইটিপি, তো এটা ইটিপিটা করতে তাদের যে টাইম দেওয়ার কথা 18 মাস বা 2 বছর, তারা পুরো কমপ্লিট করতে পারেনি। আর আমাদের যেটা সেটা হচ্ছে একটা নদী ছিল, নদীর ভিতরে বালি দিয়ে ভরেছে। আমরা বিল্ডিং করব, ওখানে আমাদের পাইল করতে হয়েছে, সবাইকে পাইল করতে হয়েছে। পাইল না করলে ওখানে বিল্ডিং টিকবে না। তো পাইলটা ধরেন মানে কমপ্লিট হয়েছে। আমি যখন চেয়ারম্যান ছিলাম ইনিশিয়াল, তখন থেকেই কিন্তু চেয়ারম্যান ছিলাম আমি, আমার উদ্যোগ ছিল যথেষ্ট। আমরা বাংলাদেশ ব্যাংকে দেখা করেছি যে আমাদের শর্ট টার্ম দীর্ঘমেয়াদী লোন দেওয়া হোক, মানে সেখানেও মানে আমরা আজ পর্যন্ত সাকসেসফুল হয়নি, মানে আমাদের পক্ষে কোনো লোন আসেনি। জমির দাম ছিল 197 টাকা স্কোয়ার ফিট। পরে যখন ওই কাজ শুরু হয় না, বাধা আসছে যে গভর্নমেন্ট মানে আমাদেরকে 20% ইকুইটির টাকা দিতে হবে। তা আমরা বললাম ঠিক আছে 20% ইকুইটির টাকা দেবো, জমির উপরে ওইটাকে লাগানো হোক। যে 197 আছে সেটা ক্যালকুলেট করি, 328 টাকা পার স্কোয়ার ফিট দাম ধার্য হলো। যখন জমি আমাদের রেজিস্ট্রেশন করার জন্য ফর্মালিটিজ আমরা ভিসিককে প্রেশার দিচ্ছি, এই মুহূর্তে মানে তারা আরেকটা নতুন পয়েন্ট উঠাইলো, যা 80% যেটা সরকার দিচ্ছে ইকুইটি, ওটা মানে আপনাদেরকে মানে টাকা ফেরত দিতে হবে। হোয়াট, আমরা তো 20% টাকা আমরা দেবো, 80% টাকা তো আমরা দেবো না। দেন উই ডিসকাস দিস ম্যাটার উইথ দ্য মিনিস্টার, অনারেবল মিনিস্টার এবং সবার সঙ্গে বলছেন না, আপনাদের সঙ্গে যেটা কথা আছে সেটাই আপনারা দিবেন, তাহলে আমাদের জমিটা রেজিস্ট্রি করে দিতে হবে। তো এখন 80% মানে যে সরকার যেটা আমাদেরকে গ্র্যান্ট দিয়েছে, সেটাকে আবার মানে
মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং অ্যান্ড ক্যাবিনেটে গিয়ে ওকে হয়ে আসতে হবে। আমি কয়েকদিন আগে খবর নিয়েছি বিসিক থেকে অলরেডি মানে অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে, তো ওখান থেকে ওকে হলে মানে ক্যাবিনেটে যাবে, আসলে আমরা জমিটা মানে রেজিস্ট্রেশন করার একটা সুযোগ পাবো। যতক্ষণ জমি রেজিস্ট্রেশন না করছি ব্যাংকগুলো আমাদের টাকা দিচ্ছে না। দিস ইজ মানে বিগেস্ট প্রবলেম। তো এত বড় একটা প্রজেক্ট আপনার ধরেন কনস্ট্রাকশন করতে 3,500 কোটি টাকা লাগবে, ড্রাম মেশিনারি সবগুলো, ড্রাম তো সব ভেঙেই যাবে, আর মেশিনারিগুলো নিতে হবে। এর জন্য আমরা আরও 2,000 কোটি টাকা চেয়েছিলাম, 5,500 কোটি টাকা, এখনও কিন্তু আমরা 1 টাকার মুখও দেখি নাই। সরকার আমাদেরকে অনুদান দিয়েছিল 250 কোটি টাকা, যেটা বিসিকের হাতে, মাননীয় শিল্পমন্ত্রীর হাতে। এই টাকাটাও যদি উনি আমাদের এই মানে 20%, 40% করে মানে দিয়ে মানে না দিয়ে যদি বলতো যে ঠিক আছে যারা অ্যাটলিস্ট ওখানে চলে যাবে, 100% দিয়ে দিচ্ছে। তাহলে এই বিষয়টি নিয়ে আবার আলোচনা আসে, ওনার কাছে একটু ব্যাখ্যাটা নেই। তাহলে আমরা এই 31শে ডিসেম্বরের মধ্যে সম্ভব কিনা, আমরা কতটুকু প্রস্তুত আসলে? না, পুরোপুরি সম্ভব হবে না, কারণ আমরা স্টাডি করে যে জিনিসটি দেখেছি যে এই ধরনের হেভি ইন্ডাস্ট্রি শিফটিং, যে ইন্ডাস্ট্রিটি বহু বছরের ধরে এখানে আছে, শিফটিং এর সময় বহু জিনিসকে রিফার্নিশ করতে হবে, অর্থাৎ লেটেস্ট ইকুইপমেন্টগুলি নিতে হবে, না নিয়ে এই পুরানো আমলের পুরানো জিনিস, যেরকম ড্রামের কথা বললো, ড্রাম শিফটিং করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমরা যা দেখেছি এর বাইরেও অনেক মেশিনারিজ আছে যেগুলি প্রত্যেকে চাইবে নতুন লেটেস্ট লাগানো, এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে চাবো যে তাদের ইন্ডাস্ট্রিটা আধুনিক এই বর্তমান যুগের উপযোগী যেন হয়, কারণ পুরানো মেশিন যাতে না হয়। এগুলি যদি চিন্তা করা যায়, যেটা আমরা সামগ্রিকভাবে বিবেচনা করে দেখেছি যে দেয়ার ওয়াজ এ ল্যাক অফ কোঅর্ডিনেশন, সরকার এবং মালিকদের ভিতরে একটা কোঅর্ডিনেশনের একটা অভাব ছিল, এবং তথ্য বিভ্রাটও আছে। যেরকম সরকার থেকে বলা হলো ওখানে শিফট করো, তো শিফট তো ছোটখাটো ইন্ডাস্ট্রি হলে নিয়ে যায় শিফট করা যায়, ডিসপ্লে করার জন্য শিফট করা যায়। এই ইন্ডাস্ট্রি শিফট করতে হলে আনুষঙ্গিক সবচেয়ে বড় জিনিস যেটা ছিল ইটিপি। এখন যদি সরকার যে তথ্যগুলি দিচ্ছে, ইটিপি কি এখনো শেষ হয়েছে? আমরা মনে করি ব্যবহার করার উপযুক্ত, কিন্তু ইটিপি শেষ হয় নাই। তাহলে 1 বছর আগে যদি ওনারা শিফট করতেন, তাহলে 1 বছর বাংলাদেশে কোনো চামড়ার ব্যবসা হতো না। এই যে কোঅর্ডিনেশনের অভাব, এবং এই ইন্ডাস্ট্রির ইতিহাস, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা ডিসিশন মেকার, তাদের এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। যেটা আমরা তথ্য সংগ্রহ করতে যে জিনিসগুলি দেখেছি, যেরকম ওই যে একটি তথ্য উনি দিলেন, যেটা আমরা ওয়ার্কশপে আমরা পেয়েছি, এলাকাবাসী পরিষ্কার একটি শব্দ বলছে যে আপনারা কি সভ্য ভদ্র পয়সালা মানুষদের এলাকা থেকে হাজারীবাগ শিফট করে আপনারা সাভারে নিয়ে আসতে চাচ্ছেন? মানে হাজারীবাগকে সাভারে আনতে চাচ্ছেন, নাকি একটি আধুনিক শিল্পনগরী করতে চাচ্ছেন? এই তথ্যটি আমাদেরকে জানা। এটা একটা প্রশ্ন, এই এটা খুব বিরাট একটা প্রশ্ন, এটি নিয়ে আমরা আলোচনাতে আসতে পারি। আমরা একটা বিরতি নিচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিরতির পর আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, রয়েছেন মিজানুর রহমান, তিনি ট্রেজারার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ, এবং রয়েছেন ইঞ্জিনিয়ার এম.এ. আবু তাহের, তিনি চেয়ারম্যান ফরচুনা গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত বীর সংলাপে। আমরা ট্যানারি স্থানান্তর নিয়ে আলোচনা করছি। এখন যে প্রশ্ন উঠলো, আপনি যে তথ্য বললেন যে ওখানে এখন গন্ধ ছড়াচ্ছে না, তাহলে কি আরেকটি হাজারীবাগ তৈরি করতে যাচ্ছে ওখানে, মানে আরেকটি হাজারীবাগ হচ্ছে? আমরা এটা আশা করি না, বাট যদি সিটিপি ফেল করে, সিটিপি যদি সম্পূর্ণভাবে মানে সঠিকভাবে এটা তৈরি না হয়, তাহলে কিন্তু এটা মানে কোনো গ্যারান্টি নেই যে এটা হবে না। আরেকটা মানে বিপজ্জনক সাইট হইলো যে ওইটা কিন্তু আমাদের আপ স্ট্রিমে আছে। যদি সিটিপি ফেল করে, তাহলে আমাদের অবভিয়াসলি পানিগুলি ওইখানে আমাদের পাশেই বংশী নদী, যেটা দলেশ্বরী শাখা, ওই দলেশ্বরী হয়ে এটা কিন্তু সব নদীগুলিতে ছড়ায় যাবে। সেটা কিন্তু আরো বেশি আমাদের মাথা ব্যথার কারণ হবে। না, এটা তো হলো আশঙ্কার কথা। আমি একটু ইঞ্জিনিয়ার জনাব এম. আবু তাহের আপনার কাছে জানতে চাই, এগুলো হলো আশঙ্কার কথা যে যদি ফেল করে। না, ব্যাপার হচ্ছে আমাদের যে সেন্ট্রাল ইটিভি ডিজাইন ড্রয়িং করে টেন্ডার করা, দেন টোটাল ওয়ার্কটা মানে ডিজাইন ড্রয়িংকে সুপারভিশন করার জন্য বুয়েটকে মানে ইনভলভ করা, এটা কিন্তু সিঙ্গেল টেন্ডারে তাদেরকে ইনভলভ করা হয়েছে। হোয়াট এভার মানি দে ওয়ান্টেড, এটা ক্যাবিনেট দিয়ে ওকে করে তাদের দেওয়া হয়েছে।
সো মানে অ্যাকর্ডিং টু দেম এটা ফেল করার কোনো কারণ নেই না, এখানে- যদি ইফ উই ডু নট ডু এনি বিগ মিস্টেক। আচ্ছা, এরপরও সেদিন যেমন বুয়েটের মানে বা প্রফেসর সাহেবরা বললেন যে এই প্রজেক্টটা এক বছর এক্সটেন্ড হয়েছে, ওনারা কিন্তু আর পয়সা পাচ্ছেন না, ওনাদের ইঞ্জিনিয়ার যারা আছে সাইডে বেতন পাচ্ছেন না, তো বিসিককে এটা করতে হবে, তো বিসিক এখনো করেনি। তো এটা না হলে তো তারা বুয়েটের দেলওয়ান আমার ওই জন্য বললাম যে coordination-এর একটা বড় ধরনের শুধু বুয়েটকে ইনভলভ করাটাও যৌক্তিক হয়নি, কারণ এখানে ট্যানারি শিল্প বুঝতে হবে, লেদার টেকনোলজিসদের দরকার ছিল ইনভলভ করার, তাদেরকে রাখা হয়নি। আমি একটা সিম্পল প্রবলেম এখানে তো এই প্রশ্ন তাহলে আপনাকে করাই যেতে পারে, যারা লেদার টেকনোলজিস্ট আছেন তারা চামড়া প্রক্রিয়াজাত করা, চামড়া প্রকৌশল বিষয়টা ভালো বুঝবেন, কিন্তু কারখানা প্রকৌশলের জন্য তো আমাকে বুয়েটের কাছে যেতেই হবে। না না, দুইটা লাগবে, দুইটা কম্বিনেশন লাগবে। বিকজ আমি জাস্ট একটু বলি, সেটা হলো আপনি দেখেন এখন আমাদের নতুন যে প্রবলেমটা শুরু হয়েছে, এখানে যে সিটিপিটা করা হয়েছে, এখানে যে সল্টিং ওয়াটার যে পরিমাণ যাবে এখানে, ওটা কিন্তু কনসিডারেশনে নেওয়া হয় না। এখন ওনারা বলতেছে যে আমাদেরকে চামড়া আগে ঝাইরা পরিষ্কার করে বা অন্যখানে ওয়াশ করে তারপরে পানিটা আমাদেরকে সিটিপি দিতে হবে। এখন কেন আমাদের এটা করতে হবে? কারণ এই লবণের ব্যাপারটা কেন মাথায় রাখা হয়নি? কারণ ওনারা জানেন না যে কি পরিমাণ লবণ আমাদের এখানে মানে ডিসবার্স হবে। আচ্ছা, আমাকে একটু বলতে হবে এই জন্যে যে ডিজাইন ড্রয়িং যখন করে, তাই না, তখন কিন্তু লেদার টেকনোলজিস্ট বা বুয়েট ইনভলভ ছিল না, ফরেন কনসালটেন্ট এভরিবডি ওয়ার ইনভলভ। কাজে এখানে বুয়েটকে কিন্তু ব্লেম করা যাবে না যে তার মানে দে আর জাস্ট ড্রয়িং সুপারভিশন করে কনস্ট্রাকশন ঠিকমতো হচ্ছে কিনা এবং এটাকে মানে ওয়ার্কেবল হবে কিনা, দে আর ডুইং ইট। আর সল্টের ব্যাপারে যেটা বলছে যে আমি সল্টটা যদি ঝেড়ে করি, সল্ট যদি কিছু বেশি হয়, দেন অ্যানাদার প্রসেস ক্যান বি স্টার্টেড লেটার অন অলসো। কাজে আমরা যদি সবসময় প্রবলেম মানে বা প্রসকে সলভ না করি, তাহলে হাজারিবাগ থেকে আমরা কোনোদিনই যেতে পারবো না। আর যেতে না পারলে বলে রাখি যে ডিসেম্বর মানে 14 সাল পর থেকে কিন্তু কোনো ব্র্যান্ড বায়ার আমাদের কিনছে না হাজারিবাগ থেকে কিনছে না। সুতরাং আমরা আমাদের স্বার্থে, যেমন আমার শু ইন্ডাস্ট্রি আছে, আমি আমার শু ইন্ডাস্ট্রি যে হাজারিবাগের চামড়া ইউজ করতে পারছে না, এটা আমার জন্য দুর্ভাগ্য। আমরা যেতে চাই, যদি কোনো প্রবলেম থাকে এগুলি শুধরাই নিতে চাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবেই, সেটা হলো যে তাহলে যে প্রবলেমগুলোকে, সমস্যাগুলোকে যে সামনে নিয়ে আসা হচ্ছে সম্ভাবনার দিকটিকে পেছনে ফেলে রেখে, এটিকে আসলে না যাওয়ার জন্য এক ধরনের, না আমি তা মনে করি না। কারণ এখন একটি ইন্টারেস্টিং জিনিস তথ্য দিলে পরে আপনি বুঝতে পারবেন যে 2-3টা ইন্ডাস্ট্রি ওখানে গিয়েছে, তাদের অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং পার্ট তাদের সাথে আলাপ করে আমরা যেটা জানলাম, তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওই যে তাহের সাহেব যে কথাটি বললেন, বিশ্ববাজারে এখন কমপ্লায়েন্স ইজ এ ইম্পর্টেন্ট পার্ট কোয়ালিটির জন্য। ও নিজের ইন্ডাস্ট্রিতেই হাজারিবাগের লেদার ব্যবহার করতে পারতেছেন এক্সপোর্ট করতে চাইলে। তো এইখানে এই পজিটিভ দিকটা আছে। আমি যে জিনিসটাকে নিয়ে আলাপ করব সেটা হচ্ছে, অর্থাৎ এখন সবাই ওখানে যেতে চাচ্ছে, যেতে চাওয়ার পরে যে প্রবলেমগুলি, যেরকম আমার কাছে অদ্ভুত লাগে, ওনারা কোটি কোটি টাকা খরচ করছেন যে ল্যান্ডটির উপরে, সে ল্যান্ডের মালিকানা ওনাদের হাতে দেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি ইন্ডাস্ট্রিয়াল পুরা গ্রুপ একবারে শিফট করার ইতিহাস কিন্তু প্রথম। তাহলে এইখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সরকারের মেশিনারি, প্রয়োজনে স্পেশাল আইন পাস করে তাদের জন্য এই ব্যবস্থাপনা নিয়ে আসা উচিত ছিল। এক, যেরকম আমি মনে করি ওনাদের অনেকেরই ব্যাংকিং এ প্রবলেম আছে, ডিফল্টার হওয়ার জন্য ইউ ক্যানট অ্যাপ্লাই বাংলাদেশ ব্যাংকের। এই ক্ষেত্রে স্পেশাল করা যেত যে তুমি যদি হাজারিবাগ শিফটিং এর পারপাসে ওই প্রজেক্টের জন্য যদি তুমি লোন নাও, সেটার প্রয়োজনীয় কাগজপত্র দাও, আমরা আগে একটু বিবেচনার বাইরে এটা করবো, এই ধরনের কিছু করার প্রয়োজন ছিল এটা বিশেষ ক্ষেত্রে। আরেকটা বড় জিনিস যেটা, এটা যদি করা যেত তাহলে ওনাদেরকে অনেক এক্সপেডাইট করতে পারতেন নিজেরা, এবং আমাদের প্রেশারও আমরা অনেক দিতে পারতাম। সরকারিভাবে প্রতিনিয়ত আমরা বলছি তোমরা যাও যাও, কিন্তু সরকারের যে অংশটুক করার কথা ছিল, সরকার কিন্তু সেই অংশটুক করে নাই, সঠিক সময়ে করতে পারে নাই, সঠিক টাইমে দিতে পারে নাই। একটি অ্যাপ্লিকেশন করলে পারে সেটি কত ফাইল কত জায়গায় দৌড়াদৌড়ি করেছে। এই জায়গায় যদি আমরা কোঅর্ডিনেট করতে পারতাম, জয়েন্টলি যদি করতে পারতাম, একর সাথে আরেকজনের মতামতের ভিত্তিতে অন দ্য স্পট ডিসিশন নিতে পারতাম, তাহলে ওনাদেরকেও দায়ী করা যেত এবং সেই কাজগুলি অনেক দ্রুত গতিতে হতো। এখন আমি ছোট্ট একটি কথা হলো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যেটা একটু ভয় পাচ্ছি
সেটি হচ্ছে 2 বছর এই ইন্ডাস্ট্রিটা চাইনিজরা মেনটেন করবে, অর্থাৎ দেখভাল করবে। 2 বছর পরে কি হবে? তাহলে এই 2 বছর হচ্ছে আমার মালিকদের, অর্থাৎ মালিকদের পক্ষ থেকে এই পুরা কমপ্লেক্সের দেখভাল করা, একেবারে রাস্তা থেকে আরম্ভ করে, পাইপলাইন থেকে আরম্ভ করে, নকশা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওয়ার্ল্ড ক্লাস ডিসিশনের ভিতরে নিয়ে আসতে হবে। যে কোনো জায়গায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সাথে সাথে যেন এটা রিপেয়ার করা যায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, যত লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয় তত ছোটখাটো ফেলিওর বিকাম দ্য বিগেস্ট ফেলিওর। কলকাতায় একটা ফেলিওর, আমি ওইটাই, এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। আধুনিক যুগে পুরানো সিস্টেমে আমরা জোড়াতালি দিয়ে চালাতে পারি, কিন্তু লেটেস্ট টেকনোলজি ইলেকট্রনিক্যালি যখন কোনো জিনিস হয় সেটা ফেল করলে পারে প্রবলেম। আমি ওনাদের কাছে অনুরোধ করব যে ওনাদের যে মানুষগুলিকে ভবিষ্যতে এটা টেক ওভার করবেন দেখভাল করার জন্য, তাদেরকে এখনই নিয়োগ করা, নিয়োজিত করা এবং প্রতিটি ক্ষেত্রে তাদের নলেজ ডেভেলপ করার ব্যবস্থা করা। যে দুটো বিষয় তো আপনার সামনে চলে আসলো জনাব ইঞ্জিনিয়ার এম আবু তাহের। একটি হলো যে আন্তর্জাতিক বাজার ধরতে হলে 2014-র মধ্যে ওখানে যেতেই হবে, আন্তর্জাতিক মান বজায় রাখতেই হবে, সেখানে যা কিছু ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নিতেই হবে, এই সময়ের ভিতরে কিছু তো করার নেই বাজার ধরতে হলে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো কলকাতায় একটা ব্যর্থতার বিষয় আছে, আর চায়নার লোকজন 2 বছর দেখবে তারপরে আর দেখবে না, তাহলে দায়িত্ব সব তো আপনাদের উপরে এসে পড়ছে, সেটা প্রস্তুতি ক্ষতির বিষয়টিও আপনাদের ঘাড়েই পড়ছে না। সেই জন্য তো বুয়েট সুপারভাইজ করছে। আমাদেরও মানে 2টা অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে ফিনিশ লেদার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন যারা মেজর পোর্শন হোল্ড করে, আর একটা হচ্ছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আমরা আমাদের মানে ইঞ্জিনিয়ার মানে তাদের শেষ হয়ে গেলে এখানে গভর্নমেন্টের তরফ থেকে বলা আছে একটা কমিটি তৈরি হবে, সেখানে মানে গভর্নমেন্টের লোক থাকবে, আমাদের 2 অ্যাসোসিয়েশন থাকবে, অ্যান্ড ইট উইল বি টোটাল একটা কোম্পানি তৈরি হবে, ইন্ডিপেন্ডেন্ট বডি। সেই কোম্পানিটা আমাদের ইমিডিয়েটলি তৈরি করে ফেলতে হবে, যেটা আমি মনে করি ডিউরিং কনস্ট্রাকশন লোকগুলি থাকা দরকার, কারণ হ্যান্ডওভার করার পরে খামের ভিতরে কি আছে আমি জানলাম না, তাহলে আমার জন্য কাজ করা অনেক কষ্ট। আমরা ট্রেনিং পিরিয়ড নিয়ে নিতে পারি এটাকে। আই এগ্রি উইথ মানে স্থপতি মুবাশশির, কারণ মানে এটার এখনই সরকারের উদ্যোগ নেওয়া উচিত এই টিমটা তৈরি করে দেওয়া। আমরা তো ব্যাপকভাবে বিজি আছি হাজারীবাগ থেকে কিভাবে আমরা যাব। কিন্তু আপনারা হলেন মালিক, মালিককে চিৎকার করতে হবে সরকারের কাছ থেকে এটা পাওয়ার জন্য, কারণ এন্ড অফ দ্য ডে ইট উইল বিলং টু ইউ। এবং কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো খারাপ কিছু হলে গালিগালাজ, ওই যে সাভারবাসীর মতন আমরাও ওনাদের পাশে যে দাঁড়ায় গালিগালাজ শুরু করব যে আপনারা দামি জিনিস মেনটেন করা জানেন না। না, এটা তো পরিবেশবাদীদের মানে ব্যাপার অভ্যাস, কাজে ওটা নিয়ে আমরা চিন্তা করবো না। এই জন্যই পরিবেশকে ভালো রাখার জন্যে পরিবেশবাদীদের যেমন দায়িত্ব, আমরা যারা শিল্প চালাচ্ছি আমাদেরও দায়িত্ব। কাজের দায়িত্ব আমরা কেউ অবহেলা করব না। না, পরিবেশ করব না, বিষয় আছে। আরেকটি বিষয় তো বড় বিষয় যেটা আপনি বললেন, আন্তর্জাতিকভাবে পরিবেশ এখন বিগেস্ট রোল প্লে করে বিজনেসে সারা পৃথিবীতে। আমি এটুকু বলতে পারি যে ফেলিওর এখানে মাইনর ফেলিওর হতে পারে, বিগেস্ট কোনো ফেলিওর হবে না, ডিফেক্ট হতে পারে। 2 নাম্বার যেমন মানে যেটা মানে সলিড ওয়েস্ট পুরায় আমরা পাওয়ার যেটা তৈরি করব, এটা কিন্তু আজ থেকে 1 বছর আগে চাইনিজদেরকে নেগোশিয়েট করে দেওয়া হয়েছে, তারা এখনো কাজটা শুরু করেনি। এটা একটা দুর্ভাগ্য। তাহলে এই যে সলিড ওয়েস্টের কথা যেটা বলছে, এইটা এই প্রবলেমটা থাকতো না। এরপরেও টেম্পোরারি আমরা সলিউশন করতে পারবো না তা না, যে একটা শেড করে ওখানে যদি আমরা হিট দিয়ে শুকাই ফেলি, অ্যান্ড মিউনিসিপ্যালিটির সঙ্গে মানে যদি আমরা নেগোশিয়েট করি, মানে আমরা আমাদের সরকারকে করতে হবে যে তারা ওখান থেকে নিয়ে যেখানে ফিলিং হচ্ছে তারা ওখানে ফিল করবে। কাজেই টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, বাট ফাইনাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে ওটা পোড়াতে হবে। লবণের অ্যারেঞ্জমেন্ট যেটা আমি মনে করি এটা শুরু হয়ে গেলে এরপরে বুঝতে পারবো আমার কত পার্সেন্ট লবণ বেশি আছে। লবণ যদি বেশি না থাকে নদীতে ফেলতে পারি বা আমার মানে যেটা এগ্রিকালচারে ফেলতে পারি তাহলে ভালো। না করতে পারলে ওই পানিকে পরিশুদ্ধ করার জন্য আবার আরেকটা প্ল্যান্ট তৈরি করতে হবে, সো দ্যাট উই ক্যান মেক দ্য ড্রিঙ্কিং ওয়াটার। কাজে কোনোটাতে ভয় করলে কিন্তু চলবে না, আমাদেরকে মানে করতে হবে। লাস্টলি আমি আপনাকে এটুকু বলি যে মাননীয় শিল্পমন্ত্রীর হাতে যেটা আছে এই 50 কোটি টাকা বা 250 কোটি টাকা, আমরা ওখানে যারা যাচ্ছি তাদেরকে এই টাকাটা ইমিডিয়েটলি দেওয়া উচিত উইদাউট এনি ফেল।
এটা যতক্ষণ আমরা লোন না পাই, আমি ওনার সাথে একমত যে যারা অন্তত গিয়েছে তাদেরকে যদি দেওয়া যায়, যারা যায় নাই তাদেরকে কিন্তু আগ্রহান্বিত করবে যে আমি যাওয়া মাত্রই আমি আই উইল গেট দ্য মানি। মানে Exactly. এটা আমি ওনার সাথে একমত। সেকেন্ড কিস্তিটা অনেকগুলি টার্মিনাল মালিক আরেকটা হচ্ছে লিস্টেড আছে। মানে ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা সার্কুলার বের করেছিল যে যাদের লোন ডিফল্ট আছে এই লোনগুলি রেগুলারাইজ করে দিয়ে চালু করে দেওয়া। মানে ইন্টারেস্ট Special case হিসেবে। ইন্টারেস্ট মাফ করে দিয়ে এটাকে Regularize করা। 1 বছর গ্রেস পিরিয়ড প্লাস 8 বছরে রিপেমেন্ট, এটাও কিন্তু কোনো ব্যাংক এখন পর্যন্ত করেনি। এই যে ব্যাংকের shortfall করেনি। আলোচনা আসবে, একটা ছোট একটা বিরতি নিতে হচ্ছে। নিচে বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত জানাচ্ছি বিশ্বক্লাবে। আমরা আলোচনা করছি ট্যানারি স্থানান্তর নিয়ে। আমাদের সঙ্গে আজ আলোচনায় যোগ দিয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সঙ্গে রয়েছেন মিজানুর রহমান, তিনি ট্রেজারার বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন, এবং আছেন জনাব ইঞ্জিনিয়ার এম আবু তাহের, তিনি চেয়ারম্যান ফরচুনা গ্রুপ এবং তিনি ফিনিশড লেদার এবং ফুটওয়্যার এক্সপোর্টারদের একটি সংগঠনের সাবেক সভাপতি ছিলেন। যে কথা ইঞ্জিনিয়ার জনাব এম আবু তাহের বললেন যে সমাধান আছে, ওই কাজগুলো করা যাবে, কিন্তু তারপরেও আপনারা অ্যাসোসিয়েশনের দিক থেকে কেন সমস্যাগুলোকে সামনে আনছেন? না, সমস্যাগুলিকে আমরা সামনে আনছি, আমরা বিভিন্ন ফোরামে কিন্তু বলার চেষ্টা করতেছি, বলতেছি যে তা না বলছি। দেখেন, আমরা কিন্তু এই যে হাজারীবাগ থেকে অলরেডি 70% মতো চলে গেছি ধরে নিতে হবে, কারণ আমাদের ওইখানে অলমোস্ট 15 থেকে 2000 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছি। সুতরাং আমাদের যাওয়ার কিন্তু এখন পজিটিভ, আমাদের অ্যাটিটিউডও পজিটিভ, আমরা যাব। বাট এবং এই যে প্রবলেমগুলি হচ্ছে, যেমন এই যে জমি রেজিস্ট্রেশনের যে প্রবলেম, আমাদের যে লোনের প্রবলেম, এগুলি কিন্তু বিভিন্ন ফোরামে আমরা ফ্রম দ্য বিগিনিংই বলার চেষ্টা করতেছি। বাট মানে বিভিন্ন আমাদের কথাগুলি হয়তো ওইভাবে পৌঁছাচ্ছে না। আর আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখন একটা মানে দেশের মানুষ একটা ভিলেনের মতো দেখতেছে, আমরা বোধহয় সামথিং ডুইং রং। বাট আমরা তো ফরেন কারেন্সি আর্ন করতেছি এবং আমাদের একটা ফিউচার আছে। আমরা নেক্সট টু আরএমজি, আমাদের সরকারও বলতেছে যে আমরা নেক্সট টু আরএমজি চলে যাব, এবং আমাদের ভ্যালু এডিশন সবচেয়ে বেশি, 300% 400% ভ্যালু এডিশন আমরা করতেছি। সুতরাং আমাদের ফিউচার কিন্তু অনেক ব্রাইট, এবং আমাদের ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালস আমাদের লোকাল মানে দেশীয় ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতেছি। সুতরাং আমাদের এই ফিউচারটাকে যদি মানে একটা ভুল সিদ্ধান্ত বা ভুল তড়িঘড়ি করে কিছু একটা করে যদি আমাদের এই সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের জন্য বিশাল একটা সমস্যা হবে। আর আমাদের সমস্যাগুলো আমরা বারবার তুলছি, আমি আজকেও আবার বলতেছি, আমাদের প্লিজ আমাদেরকে জমি রেজিস্ট্রেশনটা একটু দিয়ে দেন। আমাদের যে ক্ষতিপূরণের যে টাকাটা আছে, এটা কিন্তু আমাদের কস্টের 5 to 10% হবে ম্যাক্সিমাম। এই ক্ষতিপূরণের টাকাটা যদি আমাদের দেওয়া হয়, তাহলে কিন্তু আরো যারা আছে এখনো মানে কাজ করতেছে অল্প স্বল্প করে, তারা এনকারেজ হবে, তারা মানে কাজ দ্রুত আগায় নেওয়ার চেষ্টা করবে। এটা একটা হলো। আর আমাদের যে আমরা বারবারই বলার চেষ্টা করছি যে দীর্ঘমেয়াদী স্বল্প সুদে আমাদেরকে যদি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি যদি আমাদেরকে, ব্যাংকগুলি যদি আমাদেরকে লোনের ব্যবস্থা করে দেয়, এবং সরকার যদি এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব এবং আমরা খুব দ্রুত শিপমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। জি, জনাব ইঞ্জিনিয়ার এম আবু তাহের, আমরা দুটো জিনিস একসঙ্গে চাই। বুড়িগঙ্গাতে মাছ জলকেলি করবে, শাপলা ফুলও ফুটবে, পরিষ্কার টলটলে পানিও থাকবে, আবার চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি হবে। কি করতে পারে, কি করা যায়, যেতে পারে? এটা কিন্তু প্রতি জিনিসটা বর্তমান যুগে কিন্তু ইটস নট দ্যাট ডিফিকাল্ট, এক্স্যাক্টলি নট দ্যাট ডিফিকাল্ট। হাজারীবাগ নিয়ে তো আমরা অনেক আলাপ করলাম, বুড়িগঙ্গা নষ্ট করে দিয়েছি। টেক্সটাইল মানে বা প্রসেস, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ক্যানেল দিয়ে যে পানিটা বেরিয়ে আসে, এত নোংরা পানি, ইউ ক্যানট থিঙ্ক অফ। আমি আমার মানে শু ইন্ডাস্ট্রিতে পাশ দিয়ে পূবের দিকে একটা এরম ক্যানেল গিয়েছে, তা ইটিভি আমার একটা করেছি যে মানে জুতায় যে মানে রঙগুলি লাগায়, ওটারও মানে ভালো পানি যাতে বাইরে যেতে পারে, এই জন্য ছোট্ট একটা ইটিভি করেছি, যাতে ভালো পানি আমি গাছে বা আমার পুকুরে ফেলতে পারি। আমি তখন বলছিলাম যে ওখান থেকে আমি ড্রেন থেকে এক ড্রাম পানি আনো, আই ওয়ান্ট টু টেস্ট ইট। সে যে বসিয়েছে, সে আইনি টেস্ট করে দিয়েছে যে ওয়াটার ইজ ক্লিন, সো উই ক্যান ইউজ দিস ওয়াটার ফর এগ্রিকালচার। এই যে ক্যানেলগুলি যত বুড়িগঙ্গার মাথায় আছে, আমরা যদি এখনো মানে ইটিভি করে দিই, ছোট ছোট ইটিভি করে দিই, দেন হোয়াট ইয়োর ড্রিম ক্যান বি অ্যাচিভড। ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট। কেমন খরচ পড়বে ইটিপি করতে? খুব বেশি একটা খরচ হবে বলে মনে হয় না। ধরেন যদি এন্টায়ার ঢাকাকে বুড়িগঙ্গা বা নদীগুলিকে ক্লিন করি, এখানে 500 থেকে 1000 কোটি টাকাই যাবে ধরে নিলাম। আর আরেকটা হচ্ছে
যে মানে ধরেন শহরকে ক্লিন করতে হবে, হাও বিভিন্ন দেশে যখন আমরা যাই রাস্তাঘাটে কেউ ময়লা ফেলে না, আমাদের অভ্যাস কিন্তু এখানে ফেলেই যাচ্ছি। তো এখানে আমাদের মানে এবার যে মেয়র আনিসুল হক, হি ইজ ট্রাইং হিজ বেস্ট, এবং ময়লাটা কালেকশন করার জন্যে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে, যে অর্গানিক, যেটা অর্গানিক দিয়ে কিন্তু পাওয়ার তৈরি হতে পারে। আর আরেকটা যেটা মানে ব্যাপার হচ্ছে যে কোনো কিছু তৈরি হবে না, রিউজ হতে পারে। তো এই জিনিসগুলো যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট না করি, তাহলে ঢাকা শহর মানে ব্যাপার হচ্ছে যে বলছেন যত ময়লা হয়, আমরা যাত্রাবাড়িটা কি দিয়ে ভরেছি, সব এই ময়লা দিয়ে ভরেছি আমাদের চোখের সামনে, আর মানে আমার বন্ধুর বাড়ির কাছে। কাজেই এই জিনিসগুলি আমাদেরকে করতে হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদেরকে ম্যানেজ মানে যেভাবে হোক করতে হবে, পাওয়ার তৈরি করতে হবে, অর্গানিক সার তৈরি করতে হবে, অ্যান্ড রিসাইকেল করতে হবে। এটা হলেই উই ক্যান ক্লিন নট অনলি ঢাকা, এন্টায়ার বাংলাদেশ। জি, তাহলে সাভারেরও পরিবেশ ঠিক রেখে ওখানেও শিল্প একটা কারখানা। হচ্ছে যে আমরা সাভার নিয়ে আলাপ করলাম, সাভারকে যদি আমরা সঠিকভাবে ওনারা টেক ওভার করতে পারেন, 2 বছরের ভিতরে ওনাদের ম্যান পাওয়ার তৈরি করতে পারেন, আদর্শভাবে যদি চলতে পারে, আমি মনে করি ওখানে যেসব ছোট ছোট পরিচালনাকালীন প্রবলেম হবে সেগুলি অন দ্য স্পট ক্যান বি সর্টেড আউট, এবং ওনারা এটা পারবেন, এবং বাংলাদেশে সে মেধা এবং শক্তি রয়েছে। এখন আসা যাক যে আমরা হাজারীবাগ নিয়ে আমরা কথা বলছি। হাজারীবাগ এমন একটা জায়গা, এবং ইন এ গ্রুপ ইন্ডাস্ট্রি শিফটিং বাংলাদেশের ইতিহাসে আর একটাও ঘটে নাই, এটি প্রথম অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা। তার মানে এখানে একটা বিরাট, এখানে কত একর জায়গা? 100 একর উপরে 100 একরের উপরে আছে। না, যেহেতু প্রথম অভিজ্ঞতা, দুই পক্ষের দিকেই না, হতে এখন পারে, আমি বলি সরকারের এই দিকেও একটু 100 একর জমি খালি হবে, মানে সাডেনলি খালি হয়ে যাবে। জি। ভিতরে মাঝখানে ছোটখাটো বাড়িঘর আছে। এই 100 একরকে নিয়ে আমরা ঢাকা শহরের ভিতরেই তো এটাকে একটা অপূর্ব সুন্দর একটি নগরীর পার্ট হিসেবে আমরা তৈরি করতে পারি। এবং এতদিন এইখানে মানুষকে যে দুঃখ কষ্ট দিয়েছে, যে পলিউশন করেছে, এখানে পার্ক, হাউজিং, সমস্ত কিছু যদি আমরা পুরাটাকে নিয়ে একটা পরিকল্পনা করি, এবং ওনাদের জমির বর্তমান যে মূল্য তার চেয়ে বেশি মূল্যে এখানকার ফ্ল্যাট বিক্রি করে এখানকার কমপ্লেক্সের বেনিফিটগুলি নিয়ে আমরা ঢাকাবাসীকে সুখী করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ওনাদের আর্থিক যে সম্পর্ক এখানে জায়গার সাথে রয়েছে, সেটার থেকে ওনারা বের হয়ে আসতে পারবেন। এককভাবে বিক্রি করার চেয়ে সামগ্রিকভাবে করা যায় কিনা, সেটা সরকারের প্ল্যানিং ডিভিশন থেকে এবং ওনারা সমন্বিতভাবে যদি এই কাজটি করেন, তাহলে এটাকে একটা অপূর্ব সুন্দর জায়গায় পরিণত করা সম্ভব। এবং বাংলাদেশে যে এই কাজ করা সম্ভব, সেটা তো হাতির ঝিল প্রমাণ করেছে। পুঁতি গন্ধময় হাতির ঝিল ওয়ার্ল্ডে এখন একটি এক্সাম্পল হিসেবে প্রমাণিত হয় যে 2 থেকে 3 বছরের ভিতরে পুঁতি গন্ধময় একটা জায়গাকে কত সুন্দর করা সম্ভব। এবং আমরা এইগুলি নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম আমরা থিসিস ডিজাইন কম্পিটিশন এগুলি আমরা করাচ্ছি। আমি মনে করি আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করব যে সমগ্র হাজারীবাগকে নিয়ে একটি উন্নত পরিকল্পনা করা, সমন্বিত পরিকল্পনা করা, এবং আধুনিক সুন্দর শহরের একটি অংশ, অর্থাৎ কি বলবো, বাগান, যেটাকে আমরা পরিবেশ বান্ধব খেলাধুলার মাঠ, উন্মুক্ত জলাশয়, এগুলি সব কিছু মিলিয়ে এই 100 একর জায়গাকে আমরা আধুনিক শহরের অংশ হিসাবে তৈরি করতে পারি, যেটা which will be the example for the entire country. স্লোলি আমরা এই কান্ট্রি, পুরো দেশটাকে এই অবস্থায় পরিবর্তন করতে পারবো। এই সুযোগ পৃথিবীতে খুব কম দেশ কম সময় পেয়েছে। আর আরেকটা ছোট্ট কথা বলবো যে ঢাকা শহরে যে 2 কোটি মানুষের যে সলিড ওয়েস্ট, পৃথিবীর কোনো শহরে 2 কোটি মানুষ থাকে না। এই পরিমাণ সলিড ওয়েস্টের প্রপার ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, এই সলিড ওয়েস্ট আমাদের জীবনে একটা বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছেন। না, এটার ভিতরেই আছে, ওনাদের প্রোগ্রামের ভিতরে আছে। তারপরে আনিসুল হক সাহেব এবং খোকন সাহেবরা মিলেও ঢাকা শহরের এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু ম্যানেজমেন্ট না হলে কিন্তু এই কাজটি করা সম্ভব না। অর্থাৎ সর্টিং প্রপারলি হতে হবে, সর্ট করার পরে আমাদের বিদ্যুৎ পাওয়া যাবে, আমরা ফার্টিলাইজার পাবো, এবং মিনি কতগুলি প্রজেক্ট অলরেডি করা হয়েছে, সেগুলো আমরা দেখেছি। দোজ আর ওয়ার্কিং এক্সিলেন্ট, এবং পরিবেশ বান্ধব একটা অবস্থা আমরা ফিরে যেতে পারবো। আর আমি সবসময় একটা কথা বলি যে উন্নত দেশ উন্নত হওয়া খুব কঠিন, কিন্তু উন্নয়নশীল দেশ
পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি ব্যবহার করে উন্নত দেশের চেয়ে বেটার অবস্থায় পৌঁছে যেতে পারে অনেক স্বল্প কম সময়ে। সময়ের ভিতরে। হাতের জেলের কথা বললেন না, হাতের জেলে বক ফিরে এসেছে, এখন Exactly. অতিথি পাখি হিসেবে আসে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে এসেছি, আমাকে শেষ করতে হবে, তবে তার আগে আমি 1 মিনিট করে সবার কাছে সমাপনী মন্তব্য জানতে চাইবো। অনেক কিছুই কথা বললাম, আমি শুরুতে যাচ্ছি আপনার কাছে জনাব মিজানুর রহমান, আপনি 1 মিনিটের মধ্যে আপনার সমাপনী কথাটা বলবেন এই আলোচনার পর, যদি কিছু বাকি থাকে বলেন আপনার। জি, আসলে মানে আমাদের সমস্যাগুলির কথা বলছি, এখন ভালো দিকটা বলি যে আসলে আমরা যেতে চাই, উই আর পজিটিভ, বিকজ আমাদের বাইরেও এখন চাচ্ছে যে কমপ্লায়েন্স, সারা ওয়ার্ল্ড এখন কমপ্লায়েন্স চাচ্ছে, সুতরাং আমরা যেতে চাচ্ছি, উই আর পজিটিভ, আমাদের অ্যাটিটিউড পজিটিভ, আমরা চলে যাব। এবং আমি বলতে চাচ্ছি যে আমার টার্নারি কিন্তু অলরেডি আমি স্টার্ট করে দিছি, সুতরাং আমি তো সবাইকে নিয়েই যেতে চাচ্ছি, ইনশাল্লাহ আমরা যাব, এতে কোনো সন্দেহ নাই, এবং আমরা পজিটিভলি যাব। জি, অনেক ধন্যবাদ। ইঞ্জিনিয়ার জনাব এম আবু তাহের। ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি আপনাকে মানে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে মানে মোবাশ্বরকেও ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আমি অতি মানে বাড়ি বলে আসছি যে হাজারীবাগটাকে গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়েও যদি আমাদের যে মূল্য বাজার মূল্য যদি দেয়, এখনকার বাজার মূল্য দিলে কিন্তু আমরা মানে উইল বি ফিনিশড, কারণ এটা তো আমরা হাজারীবাগটাকে তিলে তিলে গড়ে তুলেছি, কাজেই এটাকে কনসিডার করা উচিত বেস্ট এরিয়া। এবং হাজারীবাগ থেকে বেড়িবাঁধে উঠতে মাত্র 2 মিনিট সময় লাগে, কাজে ইট ক্যান বি এ বিউটিফুল রেসিডেন্সিয়াল এরিয়া। সেইভাবে যদি দাম ধরে দিত, যেমন আমার 52 কাঠা জায়গা আছে, যদি 2 কোটি টাকা করে দাম ধরে দিত তাহলে তো 104 কোটি টাকা হয়। আমার দেনা তো ব্যাংকে বেশি নাই, প্লাস ওখানে যে কাজ করছি আমার টাকার কোনো অভাব হতো না। আজকে যার জন্য আমরা এত মানে পরিশ্রম করছি, এত ডিলে হচ্ছে, মেন ডিলের কারণ কিন্তু ফিনান্স। কাজে আমি বলবো সরকারের কাছে আবেদন জানাবো, ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে উনি যেন এটা দৃষ্টিপাত করেন। জি, শেষ করতে আমার 1 মিনিট। আমার ছোট্ট আবেদন থাকবে, একটি হচ্ছে ওনারা যে জায়গায় যাচ্ছে সেখানে যেন সার্থকভাবে বাংলাদেশের ইতিহাস শুধু না বিশ্বের ইতিহাসে একটি প্রকল্প এককভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে নিয়ে একটি জায়গায় নিয়ে করা হচ্ছে, এটা যেন সার্থকভাবে ওনারা পরিচালনা করে প্রমাণ করেন বাঙালিরা এটা পরিচালনা করা যায়। আর দ্বিতীয়টি হচ্ছে হাজারীবাগকে আমরা যেন আধুনিক শহরের একটি অংশ, এবং যেটা সারা বিশ্বের কাছে এক্সাম্পল হিসাবে প্রমাণিত হবে, আমরা সেই কাজটি করার ব্যাপারে সরকারের কাছে আবেদন জানাবো এবং ওনাদের কাছে আবেদন জানাবো সমন্বিতভাবে করার জন্য। অনেক ধন্যবাদ। আজ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ফরচুনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব এম আবু তাহের, ছিলেন জনাব মিজানুর রহমান, তিনি ট্রেজারার বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন, এবং ছিলেন স্থপতি জনাব মোবাশ্বের হোসেন, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।